নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্প জলসত্র, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ মাধব শিরোমণি মহাশয় শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে হওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাবার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল। তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন, সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। সেদিকে চোখ গেল। যেদিকেই চোখ যাক না কেন, সেদিকেই কেবল চকচকে খর বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করবেন মনে মনে ভাবলেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বারবার বলেছিল, বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস যেন আগুনের ঝলক বেরিতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যাচ্ছে না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধু ধু মাঠ, খর রৌদ্রে যেন নাচছে। চকচকে বালি রাশি রোদ যেন ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো, একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি সেটাই। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছাড়ির ইদারের জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিনে, তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সেই জল একেবারে হিম। খাবার সময় দাঁত কনকন করে উঠেছিল। আচ্ছা আচ্ছা, এখন এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে এনে দেয়। তার তৃষ্ণাতা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুষির মাঠ। হ্যাঁ, কচুচুষির মাঠ। তার মনে পড়ল, তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ
লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে সক্ষম না হয়ে গরম বালির উপরে ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যি তো, হ্যাঁ, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি যদি তিনিও। শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলেই সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার হবে, এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। আধক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটায় ডাইনে ফিরেই দেখলেন বোধহয় আর আধক্রোশ পথে দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে। গাছটার তলায় নিশ্চয়ই কোনো পুকুর থাকবে, না থাকে ছায়াও তো আছে। কখন সেখানে যেতে পারি, চেষ্টা করতেই হবে সেখানে যাবার। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, 4-5টা নতুন জ্বালায় জল, এক পাশে এক রাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায়, আর একটা বড় জায়গায় অনেকটা অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজনে জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলা যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির যত্ন করলে। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুর মশাই আগমন হচ্ছে কোথা থেকে? একজন বললে, আহা, সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই আপনি আগে আসুন তো, এখানে বসুন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা ঝুরি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজি দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস তৈরি তামাকে তার তৃষ্ণা যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, ঠাকুর মশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য সেবা করার জন্য, সেবা করে একটু জল খান। এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন, এই এই জলসত্র কাদের গো? এই জলসত্র কাদের? আগে এই আমডোবের বিশ্বাসদের, শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি, ও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন, নইলে এখানে তো
এই জলটাই খেতে হতো, কলুর দেওয়া জল আমি খাবো, ছি ছি। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এই জলছত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। সীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলছত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে। আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত, এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে তো কম নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিচের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বলল, দাদা দাদা, ও দাদা, আমার বড় তেষ্টা পেয়েছে, আমি জল খাবো দাদা, আমি জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে, একটু এগিয়ে চল বোন, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাবো, একটু টেনে চল মা, একটু টেনে চল। সেই একটু এগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, ও দাদা, তোর 2টি ভাই পড়ি, দে আমায় একটু জল দে। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে 1 ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক অনেক কচু বন ছিল। তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। হ্যাঁ, সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস তারপর ব্যবসা করে বড়লোক হয়েছিল। শুনেছি নাকি তার সেই বোন তাকে স্বপ্না দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলছত্র করে দিবি, দে না, একটা জলছত্র করে দে না। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলছত্র বানিয়ে দিয়েছে। সে আজ অনেক বছরের কথা। ঠাকুরমশাই, কচুচুষির মাঠের এই জলছত্রে এদিকে সকলেই এসে জল খায়, সকলেই জানে এই জলছত্রের কথা। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছি এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে
মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো, তুমি জল পাবে, তুমি আরেকটু এসো, আমার সঙ্গে এসো। ছোট্ট মেয়েটা তাকে নাকি নিয়ে আসতো এই জলসত্র অব্দি। লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুর মশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে? লোকটা দুই হাতে নিজের কান মুলে কপালে দুই হাত ঠেকিয়ে এক প্রণাম করল কাকে উদ্দেশ্য করে। বেলা পড়ে এলো, কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নিয়ে উঠেছে, একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাবে? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দাও দেখি মরে, আজ একটা খাই, মরবো তো মরবো, খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোরা কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায় এক পা ধুল বটতলা এসে হা পিত্তেশ ভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলে, ছমিরুদ্দিন মিয়া যে আজ ঘাটির দিন ছিল বটে না, কোর্টে গিয়েছিলে? ছমিরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল, এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দিনের বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আজ সের আন্দাজের ভেজে ছোলা উদরসৎ করল। তারপরে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল। বউ কথা ক, বউ কথা ক, বউ কথা ক, উঠতে উঠতে চলে গেল। শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসার জল অভাবে বুনো কচুর ডাঁটার কচুর রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্ট পীড়িত পল্লী প্রান্তরের এক ধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ কত বছর ধরে সে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিধাগ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। প্রতিদিন সে সকাল হলেই জলসত্রে যেন নেমে আসে।
যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, জাতে সদগোপ। শিরোমণিমশাই তাকে বললেন, ও হে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও। আর ইয়ে, ব্রাহ্মণের জন্য সেবা করার জন্য সন্দেশ আছে না? দাও দাও দাও, আমায় দাও, আমায় দাও, আমি জল খাবো, আমি জল খাবো, আমি জল খাবো। নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প জলসত্র এখানেই শেষ হলো।